স্বাগত 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছে আমি আতিফ আঞ্জুমান এবং জাহিদুল বাশার। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনের সবকিছু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হবে, সংসদে প্রধানমন্ত্রী স্বাস্থ্যবিধি মানার আহ্বান। করোনা বাড়ায় হাসপাতালে শয্যা সংকট, যুক্তরাজ্য ছাড়া ইউরোপ ও অন্য 12 দেশ থেকে দেশে আসায় নিষেধাজ্ঞা। অর্ধেক আসনে যাত্রী নেয় বাস পেতে সড়কে দীর্ঘ অপেক্ষা, ভোগান্তির প্রতিবাদে অবরোধ, মোটরসাইকেল চালকদের বিক্ষোভ। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের অন্যতম টার্গেট ছিল আইনশৃঙ্খলা বাহিনী, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আইজিপি। এবং শিগগিরই কমবে চালের দাম, আশা কৃষিমন্ত্রীর, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চাষ হয়েছে বোরো ধান। শিরোনাম জানাচ্ছিলাম, এবার যাব পুরো খবরে। করোনা সংক্রমণ ঠেকাতে প্রয়োজনে আগের মতো সবকিছু নিয়ন্ত্রণে আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে জনগণের সহযোগিতা চেয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, টিকা নেবার পর জনসাধারণের মধ্যে অসচেতনতা বেড়েছে। সকালে চলতি সংসদের অধিবেশনের এক আলোচনায় কথা বলেন সংসদ নেতা। সংবিধান অনুযায়ী সংসদের দুটি অধিবেশনের মধ্যে 60 দিনের বেশি বিরতি থাকার সুযোগ নেই। সে কারণেই করোনা সংক্রমণের এমন ঊর্ধ্বগতির মধ্যেও নিয়ম রক্ষায় বসেছে চলতি সংসদের 12তম অধিবেশন। শুরুতেই একাদশ ও সাবেক সংসদ সদস্যদের মৃত্যুতে অধিবেশনের শোক প্রস্তাব তোলেন স্পিকার। এ আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা বলেন, শুরুর দিকে সরকার করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে পারলেও এখন বিশ্বব্যাপী এ মহামারী দ্রুত ছড়াচ্ছে। একই পরিস্থিতি এদেশেও। যেহেতু ভ্যাকসিন দেওয়া শুরু করেছি বলে বোধহয় মানুষের মাঝে একটা বিশ্বাস জেগে গেছে। সবাই একটু ভাবছিল যে কিছুই বোধহয় হবে না, কিন্তু আমি মাননীয় স্পিকার বারবার বলছিলাম যে ভ্যাকসিন নিলেও সাবধানে থাকতে হবে, স্বাস্থ্যবিধিগুলি মেনে চলতে হবে, এবং এই স্বাস্থ্যবিধি মানাটা কিন্তু বন্ধ হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, নতুন পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছে, প্রয়োজনে আগের মতো ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত দেন সংসদ নেতা। সামাজিক অনুষ্ঠানে জনসমাগম কমিয়ে আনা সহ পর্যটন কেন্দ্রে ভিড় না করার পরামর্শ দেন সরকার প্রধান। প্রথমে করোনা ভাইরাস যখন দেখা গেল, যেভাবে আমরা সবকিছু নিয়ন্ত্রণে করেছিলাম, আমরা সেইভাবেই আবার আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। ইতিমধ্যে কিছু নির্দেশনা আমরা দিয়েছি এবং ধীরে ধীরে আমরা চেষ্টা করে যাচ্ছি এটাকে নিয়ন্ত্রণে আনতে, কিন্তু সেই ক্ষেত্রে জনগণের সহযোগিতা দরকার। এই সময় করোনা সংক্রমণ থেকে নিজেকে রক্ষায় কিছু ঘরোয়া টিপস দেন শেখ হাসিনা। যখনই বাইরে আসে আমি একটু নাকে একটু সর্ষের তেল, একটা নাকের ভিতরে না, নাকের কাছে একটু দিয়ে রাখি, কাজে এটাও কিন্তু সবাই দিতে পারেন। আর এই ভাপ নেওয়াটা, এটা কিন্তু খুব কাজে লাগে। এটা যথেষ্ট, যারা নিজেরা সুরক্ষিত রাখতে চান করবেন, আর মাস্কটা পরে থাকতে হবে। আলোচনা শেষে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এস.টি. ইমাম, সিলেট 3 আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ও মওদুদ আহমদের মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করে সংসদ। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা নিয়ন্ত্রণ করা না গেলে হাসপাতালে শয্যার সংখ্যা বাড়ানোর পরও সংকট সমাধান নাও হতে পারে বলে শঙ্কা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন 10টি আইসিইউ বেডের উদ্বোধনীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কথা বলেন মন্ত্রী। করোনা সংক্রমণের ভয়াবহতার কথা জানিয়ে তিনি বলেন, গত 4 মাসের চেয়ে 1 সপ্তাহে সংক্রমণ বহুগুণ বেড়েছে। এর জন্য স্বাস্থ্যবিধি না মানাই মূল কারণ বলে জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ সুনাম অর্জন করেছিল, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী কাল হয়েছে। সবকিছু স্বাভাবিক মনে করে করোনাকে গুরুত্বই দেয়নি সাধারণ মানুষ। এ সময় ঢাকা মেডিকেলে পুড়ে যাওয়া আইসিইউ দ্রুত চালু করার তাগিদ দেন মন্ত্রী। আমাদেরকে এখনই নিজেদেরকে সামলাতে হবে, নিজেদের পরিবারকে রক্ষা করার জন্য এবং দেশকে রক্ষা করার জন্য। আপনারা যে যতই আলোচনা করুক না কেন, একটা সীমাবদ্ধতা আছে। হাসপাতালে কিন্তু যতই বেড বাড়াই, এরও একটা শেষ আছে। তারপরে কিন্তু আর আমরা রোগী নিতে পারবো না, নিতে পারবেই না, জায়গায় থাকবে না।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজধানীর হাসপাতালে জায়গা পাচ্ছে না রোগীরা। বিভিন্ন হাসপাতালে ঘুরেও মিলছে না চিকিৎসার সুযোগ। এদিকে করোনা পরীক্ষা করাতে যাওয়া লোকজন পড়েছেন ভোগান্তিতে। করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত রোগীর অবস্থা দ্রুত অবনতি হওয়ায় সংকটে পড়েছেন রোগীরা। হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরেও মিলছে না আইসিইউ। বিভিন্ন হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে অনেকে বাধ্য হয়ে রোগীকে বাসায় নিয়ে যাচ্ছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের 31 মার্চের তথ্য অনুযায়ী রাজধানীর 10 করোনা বিশেষায়িত হাসপাতালে সাধারণ শয্যা ফাঁকা আছে 265টি, আর আইসিইউ খালি আছে মাত্র 5টি। এদিকে রাজধানীর করোনা টেস্টের বুথগুলোতেও দেখা গেছে মানুষের ভিড়। সেখানে লাইনে দাঁড়ানো মানুষগুলো স্বাস্থ্যবিধি না মানায় বাড়ছে সংক্রমণের শঙ্কা। মেনলি পজিটিভ আসছে, তো এই জন্য আর কি এখানে আজকে হেলথ চেক আপ করে দিয়ে আসছিলাম। ওরা বলতেছে যে এখানে সিট নাই, সিট ভর্তি করলে ওরা টেস্ট করাবে, না হলে এখানে টেস্ট করানো যাচ্ছে না আর কি। আমি 2.5 ঘন্টা অক্সিজেন পাইনি, আমি বদনাম করতেছি না, আমি সত্যি কথা বলতেছি। 2.5 ঘন্টা কোনো অক্সিজেন পাইনি। আমি পাশের বেডের যিনি ছিলেন, যার অক্সিজেন বেড, উনি আমাকে অক্সিজেন দিয়ে সাপোর্ট করছেন। আমার এখানে পড়ে থাকা থেকে আমার একটা আশার আলো তো ওখানে আছে, বা কুয়েত মতি আছে, আমি ওইদিকে চলে যাচ্ছি। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা লাইনে দাঁড়ায় থাকার পর যদি বলে যে আপনি চলে যান, তাহলে এটা আমার জন্য একটা পেইনফুল না? এটা অ্যাডমিনিস্ট্রেশনের দেখা উচিত আসলে। করোনা প্রতিরোধে সরকার এরই মধ্যে 18 দফা নির্দেশনা দিয়েছে। জোর দেওয়া হচ্ছে মাস্ক ব্যবহারে, কিন্তু সংক্রমণ বাড়লেও এ নিয়ে এখনও উদাসীন মানুষ। আর জানবো, চট্টগ্রাম থেকে আমাদের সাথে রয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, ঢাকার পরিস্থিতি আমরা সকাল থেকে জেনেছি, চট্টগ্রামের খবর এই মুহূর্তে একটু জানতে চাই যে সাধারণ মানুষের ভেতরে এখনো পর্যন্ত সচেতনতা এসছে কিনা। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন বেড বাড়িয়েও কিন্তু সংকট সমাধান হবে না যদি সাধারণ মানুষ সচেতন না হয়। ভয়াবহ অবস্থা, কি খবর? চট্টগ্রামেও যথারীতি আমরা দেখছি যে গত 2 সপ্তাহের তুলনায় কিন্তু এখন সাধারণ মানুষের মধ্যে কিছুটা সচেতনতা, অর্থাৎ বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলার যে প্রবণতা, সেটি বেড়েছে। আমরা এখন আছি জামাল খান এলাকায়, এবং স্বভাবতই দেখতে পাচ্ছেন যে এখানে যারা আছেন পথচারী কিংবা যারা গাড়িতে চলাচল করছেন, তাদের প্রায় সকলেরই কিন্তু মুখে মাস্ক আছে। এবং আমরা এই কারণটি হচ্ছে গত 2 সপ্তাহ ধরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং চট্টগ্রামের জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু জায়গায় প্রতিদিনই নানা ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে, এবং সেখান থেকে যারা মাস্ক ব্যবহার করছেন না তাদেরকে জরিমানা করা হচ্ছে, এবং পুলিশের পক্ষ থেকে নানা ধরনের উদ্বুদ্ধকরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তো এর ফলে আমরা দেখছি যে কিছুটা সচেতনতা তৈরি হয়েছে। তারপরও অনেকেই আছেন যারা স্বাস্থ্যবিধি না মেনেই রাস্তাঘাটে চলাচল করছেন, এবং গতকাল থেকে যে পরিবহনগুলোতে, বিশেষ করে গণপরিবহনগুলোতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে, সেটি আমরা দেখেছি যে সকালে এবং বিকেলে, অর্থাৎ অফিসের সময়গুলোতে এই নির্দেশনা মানা কোনো গণপরিবহনেই সম্ভব হচ্ছে না। কারণ যেহেতু অফিসগুলোতে এখনো একেবারে পুরোদমে চলছে, এবং অফিসগুলোতে কোনো রোস্টার চালু করার যে বিষয়টি ছিল সেটি এখনো চালু করা যায়নি। তাই সেই সমস্ত জায়গায় কিন্তু এখনো গণপরিবহনগুলো একেবারে পরিপূর্ণভাবেই নিচ্ছে মানুষ, এবং উল্টো যে ভাড়া যেটি বেড়েছে সেটি যদিও 60% বাড়ার কথা ছিল, সেটি 100% বেড়েই ভাড়া নেওয়া হচ্ছে। আজকের পরিস্থিতি যদি একটু বলি, যে গত 24 ঘন্টায় চট্টগ্রামে 287 জন করোনা আক্রান্ত হয়েছেন। সংখ্যাটি বেশ আতঙ্ক জায়গা নিয়ে, কারণ এটি যে নমুনা পরীক্ষা, সেটি 1115টি নমুনা পরীক্ষা করে, এবং এটি শতকরা হিসেবে 25% বেশি। এবং গত 3-4 দিন ধরে আমরা দেখছি যে কখনো 25, কখনো 28 এই ধরনের অবস্থায় আছে। এবং এটি চট্টগ্রামের যে সিভিল সার্জন, তিনি নিজেও করোনা আক্রান্ত, তার সাথে আমরা টেলিফোনে কথা বলে যেটি জেনেছি। অনুপম শীল, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি করোনা সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি চট্টগ্রাম থেকে জানানোর জন্য। করোনা নিয়ন্ত্রণে যুক্তরাজ্য বাদে পুরো ইউরোপ ও আরও 12টি দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। 3 এপ্রিল থেকে 18 এপ্রিল পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। এসব দেশগুলো এখন সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক। তো ওইসব দেশগুলো থেকে আমাদের দেশে এখন আগমনটা আমরা সাময়িকভাবে বন্ধ রাখছি, যেটা এখানে ওই দেশগুলোর নাম আমাদের প্রজ্ঞাপনে উল্লেখ করা আছে। আর বাকি যারা যাত্রী আসবেন আর যারা বিভিন্ন দেশ থেকে আসবে, তাদেরকে সবাইকে পিসিআর টেস্ট করে আসতে হবে। কেউ যদি ভ্যাকসিন নেওয়া থাকে, তারপর তাকেও পিসিআর নেগেটিভ সারা বাংলাদেশে আমরা অ্যালাউ করবো না।
করোনা সংক্রমণ রোধে ব্যাংকগুলোকে জনবলের অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে গ্রাহক সেবা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী 2 সপ্তাহ এই নির্দেশনা পরিপালন করতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনার ফলে ব্যাংকগুলোর আর বাধ্যতামূলকভাবে 50% কর্মী দিয়ে অফিস পরিচালনা করার প্রয়োজন হবে না। বুধবার রাতে জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়। কর্মক্ষেত্রে প্রবেশ ও অবস্থানকালীন বাধ্যতামূলকভাবে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধিও কঠোরভাবে পালনে নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় গত 29 মার্চ সরকার নতুন করে 18 দফা নির্দেশনা দেয়। এর মধ্যে 6টি নির্দেশনা পরিপালন করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রাজধানীতে বাসে অর্ধেক যাত্রী বহন করা হলেও যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা যাচ্ছে। সব অফিস আদালত খোলা ও লোকবল না কমিয়ে এভাবে অর্ধেক যাত্রী বহনের জন্য রাস্তায় ভোগান্তি বেড়েছে বলে অভিযোগ তাদের। গণপরিবহন সংকট এবং বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সকালে রাজধানীর বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সাধারণ যাত্রীরা। এ সময় সড়কে দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রীরা জানান, সকালে অফিসের সময় রাস্তায় বাসের জন্য দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। দু একটি বাস আসলে সবাই ওঠার চেষ্টা করছেন। অধিকাংশ বাস স্টপেজে যাত্রীরা উঠতে পারেননি। অনেক বাসের দরজাই খোলা হয়নি। এদিকে আজ থেকে রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে মোটরসাইকেল চলাচল বন্ধ হলেও অনেকে ভাড়া করে মোটরসাইকেলে চলাচল করছে। রাজধানীর বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাস থামিয়ে অর্ধেক যাত্রী নেওয়া হচ্ছে কিনা তা চেকিং করছে। শাহবাগে যাব, এখানে 1 ঘন্টা ধরে দাঁড়ানো আছি, কোনো গাড়ি নিচ্ছে না। সিট নাই, সবাই বলছে সিট নেই। অফিসে যাওয়ার কথা কিন্তু যাইতে পারতেছে না। আজকে 1 তারিখ, প্রথম দিনে জয়েন করার কথা ছিল। গণপরিবহন পরিস্থিতির আরো খবর জানাতে এবার গুলিস্তান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আপনি তো সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে সবশেষ তথ্য জানাচ্ছিলেন। এই মুহূর্তে আছেন গুলিস্তানে পরিস্থিতি কেমন দেখছেন? আর যদিও এখন অফিসগামী মানুষের ভিড় কম গণপরিবহনগুলোতে, কিন্তু তারপরে তো প্রয়োজনীয় কাজের জন্য মানুষ বের হয়েছে, তারা কি ধরনের অভিযোগ করছেন আসলে? আপনি জানেন যে আমরা সকাল থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ছিলাম এবং দেখার চেষ্টা করেছি যে আসলে মানুষের যে ভোগান্তিটা সেটা কি অবস্থায়। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে কিন্তু বেশিরভাগ অফিস আসলে হাফ সময়, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে এসেছি যে আসলে গুলিস্তানে এই ছুটির সময় এসে কি পরিস্থিতি দাঁড়ায়। আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে আছি সেখানে আসলে খুব বেশি যাত্রী চাপ আমরা এখনো দেখতে পাচ্ছি না। হয়তো এটা আরও বেলা বাড়ার সাথে সাথে চাপটা দেখা যাবে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আজকে ঢাকার মোটামুটি প্রায় পুরো ঢাকারই বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলো যেগুলো থেকে আসলে যাত্রীর চাপ বেশি থাকে সেই জায়গাগুলো আমরা ঘুরে দেখেছি এবং সব জায়গায় কিন্তু আমরা একটা কমন অভিযোগ পেয়েছি, সেটা হচ্ছে যে যাত্রীরা বলছেন যে তারা আসলে চলাচল করার জন্য যে বাস বা রাইড শেয়ারিং অ্যাপ ইউজ করতো, এখন যেহেতু বাসে অর্ধেক যাত্রী না হচ্ছে সেক্ষেত্রে এমনিতেই অর্ধেক মানুষ যেতে পারছে না, কিন্তু অফিস কিন্তু করতে হচ্ছে সবারই। আবার পাশাপাশি রাইড শেয়ারিং অ্যাপ যেহেতু বন্ধ করে রাখা হয়েছে সেক্ষেত্রে তারা এক ধরনের শঙ্কায় রয়েছে যে আসলে এই অবস্থার মধ্যে যেহেতু রাইড শেয়ারিংয়ের মাধ্যমে যেতে পারছে না, তারা কীভাবে অফিস পৌঁছাবে। এবং এক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন লোকজন আসলে কন্ট্রাকচুয়ালভাবে যাওয়ার চেষ্টা করছে। সেক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্য ঝুঁকিটা, যে স্বাস্থ্যের বিধির যে নিয়মটা সেটা কিন্তু লঙ্ঘিত হচ্ছে, এমন একটি সমস্যা রয়েছে। বিভিন্ন জায়গায় ছোটোখাটো বিক্ষোভের বা প্রতিবাদের বিষয়টিও কিন্তু আমাদের চোখে এসেছে। আমরা যখন মিরপুরের টেকনিক্যালে ছিলাম, আমরা মিরপুর টেকনিক্যালে দেখেছিলাম যে ওখানে অনেক মানুষ দাঁড়িয়েছিল এবং তারা আসলে ওইখানকে যারা কর্তব্যরত ট্রাফিক পুলিশ ছিল, ট্রাফিক সদস্য, তাদের সাথে আসলে কথা কাটাকাটি হয়েছে এরকম কিন্তু আমরা দেখেছি। তারা বারবার বলছিল যে বাস থামতে দিতে, কেননা ট্রাফিক যারা রয়েছেন তারা কিন্তু আসলে বাসগুলোকে দাঁড়াতে দিচ্ছেন না, তারা বাসগুলোকে দাঁড়াতে দিচ্ছেন না, সরে যেতে হচ্ছে, যার ফলে কিনা বাসে যাত্রী উঠানোর যে একটি চেষ্টা চালায় পরিবহন শ্রমিকরা সেটা হচ্ছে না। সেক্ষেত্রে আজকে সবচেয়ে আশার বিষয় যেটা হচ্ছে যে বাসগুলোর মধ্যে আমরা বেশিরভাগ বাসেই দেখেছি যে অর্ধেক যাত্রী পরিবহন করা হয়েছে। খুবই রেয়ারলি 2-1টা কেস আমরা দেখেছি যে পাশাপাশি সিটে হয়তো 2 জন বসেছে, এটার সংখ্যা খুবই নগণ্য। আজকে কিন্তু আমরা এই জিনিসটা দেখেছি এবং ভাড়ার ব্যাপারে যে অভিযোগটা ছিল সেটা আজকেও আসলে পেয়েছি। ভাড়া 60%-র পরিবর্তে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে এমন অভিযোগ তো রয়েছেই, কিন্তু স্বাস্থ্যবিধি মানার বিষয়টা আজকে মোটামুটি চোখে পড়ছে ভালোভাবেই। আর এখন পর্যন্ত রাজধানীর যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমরা ঘুরেছি সেখানে দেখেছি যে বাসগুলো থামার সাথে সাথে পুলিশ যারা রয়েছেন, ট্রাফিকের সদস্য, তারা দেখছেন যে ওই বাসে আসলে অর্ধেকের বেশি যাত্রী নেওয়া হয়েছে কিনা। যদি যাত্রী নেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বাসগুলোকে ধরছে এবং যে
রাইড শেয়ারিং অ্যাপসের বাইরেও যারা আসলে রাইড শেয়ারের চেষ্টা করছে তাদেরকেও কিন্তু পুলিশ ধরছে এবং জিজ্ঞেস করছে যে কেন তারা এই কাজগুলো করছেন। এরই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি আজকে শাহবাগে একটি আন্দোলন হয়ে গেছে রাইড শেয়ারিং অ্যাপস যাতে চালু করা হয় সেই তার প্রতিবাদে। এই সব মিলিয়ে আসলে সাধারণ মানুষের মধ্যে যদি সচেতনতা না আসে এবং সব অফিস আদালত যদি আসলে 50% বা অর্ধেক জনবল দিয়ে চালানোর বিষয়টি নিশ্চিত না করা যায়, সেক্ষেত্রে এমন একটি সিদ্ধান্তে আসলে মানুষের ভোগান্তিটাই কিন্তু বাড়ছে। যদিও করোনার সংক্রমণ গত 2 দিনে 5000-এর উপর করে শনাক্ত ছাড়াচ্ছে, সেক্ষেত্রে এর চেয়ে আসলে ভালো সমাধান কি হতে পারে সে বিষয় নিয়েও কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যেও এক ধরনের শঙ্কা রয়েছে। রাজধানী গুলিস্তান থেকে করোনায় গণপরিবহন সংকটের বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল। রাইড শেয়ারিং সার্ভিস বন্ধের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছেন মোটরসাইকেল চালকরা। সকালে ধানমন্ডি, প্রেস ক্লাব, শাহবাগ, কারওয়ান বাজারে দফায় দফায় বিক্ষোভ করেছেন তারা। বিক্ষোভের সময় সড়কে দেখা দেয় যানজট। রাইড শেয়ারিং চালকরা জানান, রাস্তায় বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশা সবই চলছে, শুধু রাইড শেয়ারিং বন্ধ করে দেওয়া হয়েছে। অ্যাপের মাধ্যমে মোটরসাইকেল চালিয়ে অনেকেই জীবিকা নির্বাহ করেন বলেও জানান তারা। শিগগিরই এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা। বুধবার করোনার সংক্রমণ রোধে রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে মোটরসাইকেল চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি অন্যান্য মোটরযানে রাইড শেয়ারিং সেবার ক্ষেত্রে সরকারের নির্দেশনা অনুযায়ী কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়। আমরা 14 জন কিভাবে চলবো? আমাদের দাবি হচ্ছে বা রিক্সায় যদি 2 জন চলে, বাসে যদি সবাই চলতে পারে, 3 যদি 4 জন চলতে পারে, তাহলে আমাদের মোটর বাইকে কেন 2 জন চলতে পারবে না? লেগুনাতে 8 জন 10 জন করে যাত্রী নিচ্ছে, বাসে 2 জনের জায়গায় 1 জন নিচ্ছে তো আমাদের কেন আমরা চলতে পারবো না কেন? আমাদের দাবি আমাদের রাইড শেয়ার চলবে, কারণ আমাদের অ্যাক্সেসরিজ, হ্যান্ড গ্লাস, মাস্ক সব আমাদের তৈরি করা আছে। আমরা তো চুরি করছি, পেটে ব্যয় করছি, তাহলে কেন এরকম করবে? একটা রুলস আছে তো, ঠিক আছে, তোমরা নিয়ম মেনে চলো, আমরা ঠিক আছে নিয়ম মেনে চলবো। আমরা তো গরিব করে ছেলে ফেলে আমরা এটা করে আমরা চলি, আর আমাদের রোমবার যদি বন্ধ করে আমাদের খাওয়া দাওয়া যদি আমাদের ঘরে নেবে সরকার, তাহলে আমরা রাইড শেয়ার করবো না। আমরা তো কোনো অনুদান পাইনি, আমরা তো এই দেশের নাগরিক, আমরা কোথায় যাব এটা আপনার বিবেচনা করবেন। হরতালের নামে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের অন্যতম টার্গেট ছিল আইনশৃঙ্খলা বাহিনী। দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের এক পর্যায়ে অবরুদ্ধ করে ফেলে হরতালকারীরা। 2 দিনের তাণ্ডবে আহত হয় কয়েকশো পুলিশ সদস্য। হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা হাইওয়ে থানা হেফাজতের তাণ্ডবের পর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। রোববারের হরতালে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধের পর হেফাজত কর্মীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়। এক পর্যায়ে থানায় ভাঙচুর চালায় হেফাজত কর্মীরা, দেয়া হয় আগুনও। হেফাজতের ধ্বংসলীলার পর থেকে বন্ধ রয়েছে থানার স্বাভাবিক কার্যক্রম। পুলিশের বাড়ির সামনে 2টা গাড়ি ছিল, ওইটা পুরাইছে। ব্রাহ্মণবাড়িতে যে একটি তাণ্ডব চলতেছিল, নারকীয় তাণ্ডব, এই অবস্থার ভিতরে পুলিশ আক্রান্ত হলো এবং এমন একটা পরিস্থিতির শিকার হয়েছে যে কোনো সময় হয়তো আমরা মারা যেতে পারতাম। ওই পরিস্থিতির ভিতরে যখন আমরা তখন একটা পথ দিয়ে, যে পথ দিয়ে এসেছি ওই পথ চেঞ্জ করে অন্য একটি পথ দিয়ে তখন আমাদেরকে শটগানে গুলি করে 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 সেখান থেকে ব্যাক করতে হয়েছে। হেফাজতের তাণ্ডব থেকে বাদ যায়নি পুলিশ সুপার কার্যালয়ও। হামলা হয়েছে পুলিশ লাইন্স, পুলিশ মডেল থানা, হাইওয়ে থানা ও পুলিশ ফাঁড়িতেও। পুড়িয়ে দেয়া হয় এপিসি কার, এসপি গাড়ি সহ অর্ধশত গাড়ি। আহত হয় কয়েকশো পুলিশ সদস্য। আমাদের এডিশনাল এসপি থেকে শুরু করে অনেক অফিসার ফোর্স গুরুতর আহত আছে। ঢাকায় হেলিকপ্টারে করে এই অফিসারদেরকে পাঠাইছি যারা প্রোগ্রামে ছিল, এবং তারা সর্বাত্মক চেষ্টা করছে লেস ক্যাজুয়ালিটি অর্থাৎ সম্পদের ক্ষয়ক্ষতি যাতে কম হয় সেই ধরনের মোকাবিলা করে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনাই নয়, হেফাজতের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে জেলা পরিষদ কার্যালয়, পৌরসভা কার্যালয়, পৌর মিলনায়তন, জেলা গণগ্রন্থাগার, আলাউদ্দিনের সঙ্গীতাঙ্গন সহ বেশ কিছু ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ স্থাপনা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কিশোরগঞ্জে হরতাল ও বিক্ষোভ মিছিলে হেফাজত বিএনপি তাণ্ডবের ঘটনায় সন্ত্রাস দমন আইনে আলাদা 5টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আসামি করা হয় 8,500 নেতাকর্মীকে।
পুলিশ জানিয়েছে, গত রোববার সারা দেশে হেফাজতের ডাকা হরতালের দিন জেলা শহরের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় পুলিশের পক্ষ থেকে 3টি মামলা করা হয়। মামলায় হেফাজত বিএনপির শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করে প্রায় 4,500 জনকে আসামি করা হয়। হরতালের দিন আওয়ামী লীগ অফিসে হেফাজতে ইসলামের হামলায় আজ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে 1000 অজ্ঞাতনামা আসামির নামে মামলা করা হয়। এছাড়া কটিয়াদীতে হামলা, নাশকতার ঘটনায় পুলিশ বাদী হয়ে 3000 জনকে আসামি করে মামলা দায়ের করে। এসব মামলায় অন্তত 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যেখানে ঘটনা ঘটেছে সেগুলো মামলা আমরা গ্রহণ করেছি। এখন পর্যন্ত কটিয়াদীতে একটা এবং কিশোরগঞ্জ সদর মডেল থানায় 4টা, টোটাল 5টা মামলা হয়েছে এবং টোটাল এখন পর্যন্ত 16 জন গ্রেপ্তার রয়েছে এবং বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বেশিরভাগ পণ্যের দাম বাড়িয়েছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ TCB। আজ থেকে প্রতি লিটার সয়াবিন তেল 10 টাকা বেশি এবং চিনি 5 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। সংস্থাটি জানায়, রমজান উপলক্ষে দ্বিতীয় ধাপে পণ্যের বরাদ্দ বাড়ানো হচ্ছে, একই সাথে দামও বাড়ানো হয়েছে। এতে প্রতি লিটার সয়াবিন তেলের দাম 10 টাকা বাড়িয়ে এখন বিক্রি হচ্ছে 100 টাকায়। চিনির দামও কেজিতে 5 টাকা বেড়ে হয়েছে 55 টাকা। ছোলার কেজি 55 টাকা আর পেঁয়াজের দাম কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 20 টাকায়। এছাড়া খেজুরের মূল্য নির্ধারণ করা হয়েছে 80 টাকা কেজি। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আরো যা যা থাকছে। বিশ্বব্যাংকের পর বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধির আভাস এলো স্ট্যাটে। জিডিপি প্রবৃদ্ধি হবে 7% বেশি। উচ্চ ফলনশীল পাট বীজের নতুন জাত উদ্ভাবন, উৎপাদন ক্ষমতা 15 থেকে 20% বেশি। খুব শীঘ্রই চালের দাম কমে আসবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। চলতি বছর লক্ষ্যমাত্রার চেয়ে 83,000 হেক্টর বেশি জমিতে হাইব্রিড বোরো ধান চাষ হয়েছে বলেও জানান তিনি। ফলে 3 লাখ টন বেশি ধান উৎপাদন হবে বলেও আশাবাদী মন্ত্রী। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। সরবরাহ ব্যবস্থায় ঘাটতি, নিম্নমানের চাল আমদানি, মিল মালিকদের কারসাজিসহ নানা কারণে এখনও অস্থির দেশের চালের বাজার। সরকারি বিপণন সংস্থা টিসিবির হিসাবে বৃহস্পতিবার সরু চাল বিক্রি হচ্ছে 58 থেকে 64 টাকা কেজিতে, মাঝারি মানের চালের কেজি 50 থেকে 56 টাকা, মোটা চালের কেজি 45 থেকে 48 টাকা। চালের বাজারে এই অস্থির অবস্থায় আশার বাণী শোনালেন কৃষিমন্ত্রী। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে এক বৈঠকে তিনি বলেন, এবার লক্ষ্যমাত্রার চেয়ে 83,000 হেক্টর বেশি জমিতে হাইব্রিড বোরো ধান উৎপাদন হয়েছে। এর ফলে 3 লাখ টন বেশি ধান উৎপাদন হবে বলে জানান মন্ত্রী। 3 লক্ষ হেক্টর বেশি আমাদের হাইব্রিড ধান, বোরো ধান এবার রোপণ হয়েছে। আমরা আশা করি 1 টন করেও যদি হয় তাহলে শুধু এই হাইব্রিডের কারণে প্রায় 3 লক্ষ টন বা তার চেয়েও বেশি, আমরা আশা করছি বেশি, তবে আমি কমটাই বলছি, যে কমপক্ষে 3 লক্ষ টন বেশি ধান আমরা হাইব্রিডের কারণে পাবো। এছাড়া মন্ত্রী আরও জানান, গত বছর আমনের উৎপাদন কম হওয়ায় চালের দাম বেড়েছে, কিন্তু এবার হাইব্রিড চাষ করার কারণে 10 থেকে 15 দিন আগেই বোরোর ধান এসেছে। যেহেতু হাইব্রিড ধানের উৎপাদনশীলতা বেশি, আমাদের স্থানীয় উচ্চ ফলনশীল জাতের চেয়ে বেশি উৎপাদন হয়, সেই জন্য আমরা চেয়েছিলাম যে আমরা 2 লক্ষ হেক্টর বেশি জমিতে হাইব্রিড লাগাবো। তার জন্য আমরা কৃষকদেরকে বীজ সহ অন্যান্য প্রণোদনা দিয়েছি। করোনায় খাদ্য নিয়ে যাতে কোনো আতঙ্কের মধ্যে পড়তে না হয়, পাশাপাশি কৃষকরা যাতে ভালো দাম পায়, সেজন্য সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান কৃষিমন্ত্রী। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাতক্ষীরার কলারোয়ায় লাঙ্গল ছাড়ায় মা মাহফুজা খাতুন ও 2 সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও জানবো, সহকর্মী আবুল কাশেম এই মুহূর্তে সরাসরি যুক্ত আছেন। আবুল কাশেম, ঘটনা কি ঘটেছে? আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনি হয়তো ওই বাড়িতেই রয়েছেন, অসংখ্য মানুষ আছে, একটু বিস্তারিত জানবো। এর আগে কলারোয়াতেও কিন্তু আরও একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল, বাবা মাকে হত্যার পর শুধু শিশুটিকে বাঁচিয়ে রাখা হয়েছিল। কি হচ্ছে কলারোয়ায়? আপনি সঠিক বলেছেন, কলারোয়াতে আসলে এই 4 মার্ডারের রেস কাটতে না কাটতেই আবারও এটাকে আমরা মার্ডারই বলতে পারি। আপনি জানেন যে এখানে আসলে এই মরদেহ একটু আগেই উদ্ধার করার জন্য এখানে
পুলিশ, সিআইডি সহ প্রত্যেকে রয়েছেন এবং কলোরা থানা পুলিশ খুব তাড়াতাড়ি তাদের মরদেহ উদ্ধার করবে। ঘটনাটি যেটি পুলিশ এবং এলাকাবাসী সূত্রে আমরা জানতে পেরেছি যে এই যে আত্মহত্যা করেছেন মাহফুজা খাতুন, ওনার স্বামী শিমুল গাজী, যিনি একজন ট্রাক্টর ড্রাইভার হিসাবে বাগেরহাটে অবস্থান করেন। সেই কারণে এই বাড়ির বিষয়ে তিনি আসলে সকালবেলা খবর পেয়েছিলেন। মাহফুজা, আমরা যেটি জানতে পেরেছি তার স্বামীর কাছ থেকে, মাহফুজা তার স্বামীকে ফোন করেছিলেন। ফোন করে যে ঘটনাটি ঘটেছিল, মূলত এলাকার একটি বখাটের ছেলে আছে, লালটুর ছেলে হৃদয় তার নাম, কিশোর বয়সী, তার বয়স হচ্ছে 13 থেকে 14 বছর। তো সে হৃদয় এই যে মাহফুজা যে বাচ্চাটি, মানে মেয়ে বাচ্চাটি মোহনা 5 বছর বয়স, তাকে আসলে যৌন নির্যাতন করেছে এর আগেও একাধিকবার। যৌন নির্যাতন বলতে টাচ করা সহ বিভিন্ন ভাবে তাকে যৌন হয়রানি করেছে। বিষয়টি তার মা মাহফুজা জানার পরে এলাকার যে মেম্বার আছেন এবং চেয়ারম্যান আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, তাদেরকে আসলে জানিয়েছেন, কিন্তু কয়েকবার জানিয়েও কোনো ফল হয়নি, অর্থাৎ তিনি বিচার পাননি। তিনি বিষয়টি নিয়ে থানায় মামলা করতে চেয়েছিলেন, কিন্তু তার শ্বশুর সে তাকে বলেছে যে আসলে আমরা গরিব মানুষ, এই ঘটনার আমরা ওইভাবে বিচার পাবো কিনা, একটু অপেক্ষা করে দেখা যাক এলাকার গণ্যমান্য ব্যক্তিরা কি করেন। অথচ আজকে সকালে একইভাবে এই ঘটনা ঘটার পরে তিনি তার স্বামীকে ফোন করেন। ফোন করে বলেন যে আমরা তো গরিব মানুষ, আমাদের তো বেঁচে থাকার অধিকার নেই। সেইভাবেই কিন্তু প্রথমে পুলিশের যে ধারণা করছে সেটি হলো যে তার শিশু কন্যা মোহনা এবং তার যে শিশু পুত্র রয়েছে। আবুল কাশেম, তার মানে আমি একটু বুঝতে যাচ্ছি, সেটি হচ্ছে মেয়ে যৌন নির্যাতনের শিকার হওয়ার পরে বিচার না পেয়ে মা আত্মহত্যা করেন এবং তারপরে পর্যায়ক্রমে এই ঘটনাগুলো ঘটে, তাই তো? অবশ্যই এই বিষয়টি হলো বিচার না পেয়ে তিনি আসলে বেঁচে থাকার মায়াটাই ত্যাগ করেছেন। তিনি তখন তার শ্বশুরকে বলেছেন যে এরকম একটা বিষয় আমি বারবার সবাইকে বলার পরে যখন বিচার পাচ্ছি না, সুতরাং আমার আত্মহত্যা করাই শ্রেয়। তার আগে কিন্তু সে তার 2 শিশুপুত্রকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এবং তারপরে সে কিন্তু আত্মহত্যা করেছে। যদিও যে নিহত আত্মহত্যাকৃত মাহফুজার যে স্বজনরা রয়েছেন তারা আবার ভিন্ন কথা বলছেন। তারা বলছেন যে এই ঘটনাতে তারা শিশু 2 পুত্রকে হত্যা করে সে আত্মহত্যা করতে পারে, বিষয়টি তাদের বিশ্বাসযোগ্য নয়। তারা বলছেন যে এই ঘটনায় মানে দীর্ঘদিন ধরে তিনি তার বাড়িতে পরিবারে লাঞ্ছিত এবং সেই ঘটনার সঙ্গে এই আবুল কাশেম, নিশ্চয়ই এই ঘটনা নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য আছে, পুলিশের তদন্তে বিস্তারিত বেরিয়ে আসবে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য সহ নানা অভিযোগ উঠেছে। প্রমাণ থাকার পরও কোনো শাস্তি দেওয়া হয় না, এমনকি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশও অমান্য করছে অধিদপ্তর। প্রতিষ্ঠানের মহাপরিচালকেরও দায়সারা জবাব। এ পরিস্থিতিতে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি মন্ত্রণালয়ের। টাঙ্গাইলের আমুয়াবাইদ আজাদিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক রফিকুল ইসলাম। গত বছর এমপিওভুক্ত হয় তার মাদ্রাসা। অনলাইন আবেদনে জন্মসাল ভুলে 1968 জায়গায় 1960 দেয়ায় এমপিও হয়নি। গত 10 মাসে 3 বার সংশোধনের আবেদন করেছেন তিনি, কিন্তু শুধরায়নি এখনো, ফলে তার বেতন বন্ধ। আমি নতুন এমপিও পাওয়ার পর আমি বেতন পাচ্ছি না। আমি দারিদ্র্যের কষাঘাতে একেবারে মানে মৃত পায়। বেইলি রোডের বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন ভবনের 7ম এবং 10ম তলায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কার্যালয়। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা এখানে আসেন নানা কাজে, কিন্তু অনেক শিক্ষকের অভিযোগ দিনের পর দিন ঘুরেও তাদের কাজ হয় না। গত বছর ময়মনসিংহের রসুলপুরের সিনিয়র আলিম মাদ্রাসায় শিক্ষক নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে অধিদপ্তরের পরিদর্শক বাদশা মিয়ার বিরুদ্ধে। টাকার বিনিময়ে রাতে পরীক্ষা নিয়ে একজনকে নিয়োগ দেন তিনি। ভিডিও ফুটেজেও তার প্রমাণ রয়েছে, যদিও পরে সেই নিয়োগ বাতিল করা হয়। আপনি কোনো টাকা নেননি, তাহলে কি আপনার নামে মিথ্যা অভিযোগ? জানুয়ারিতে এই ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়, কিন্তু কোনো কিছুই করেনি অধিদপ্তর। এটা অভিযোগে আছে, চিঠিটা অফিস করলে আমার ইমেইলে একটু বা পত্র কার্যে পাঠিয়ে দিন, ঠিক আছে, হয়তো এখানে থেকে আমি বাড়িতে দেখব। এদিকে শিক্ষা মন্ত্রণালয় বলছে অধিদপ্তরের স্বচ্ছতা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে কোনো অনিয়মের বিরুদ্ধে আমরা একেবারেই জিরো টলারেন্স নীতি গ্রহণ করে থাকি। এখানে যদি সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা কোনো কাজের বিষয়ে অভিযোগ থাকে, নিশ্চয়ই আমরা সেটা যথাযথ নিয়মে স্বচ্ছতার সাথে সেটা আমরা দেখব।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সক্ষমতা বাড়ানোরও কাজ চলছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানবতাবিরোধী যুদ্ধাপরাধের বিচার বানচালে লবিস্ট নিয়োগ করতে হুন্ডির মাধ্যমে অর্থ পাচার করেছিলেন ফাঁসি কার্যকর হওয়া জামাত নেতা মীর কাশেম আলী। অর্থ ফেরত আনার দায়িত্ব পেয়ে এমনই ধারণা করছে সিআইডি। এ বিষয়ে সিআইডিকে সহায়তা করবে দুদক, আর্থিক গোয়েন্দা সংস্থা এবং শুল্ক গোয়েন্দারা। 2011 সালে যুক্তরাষ্ট্রে $2.5 কোটি বাংলাদেশ থেকে পাচার করেন মীর কাশেম আলী। মানবতা বিরোধী অপরাধের বিচার বানচালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারকে প্রভাবিত করতে ক্যাসিডি অ্যান্ড অ্যাসোসিয়েটকে লবিস্ট নিয়োগের জন্য এই টাকা পাচার করা হয়। 2012 সালে অর্থ পাচারের এই অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমে যুক্তরাষ্ট্রে কয়েক দফা চিঠি পাঠায় দুদক, তবে কোনো তথ্য পাওয়া যায়নি। 2017 সালে দুদকের আইন পরিবর্তন হলে এই অর্থ পাচারের অনুসন্ধানের ক্ষমতা হারায় দুদক। পরে অনুসন্ধানটি আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU এর কাছে পাঠিয়ে দেওয়া হয়। সংস্থাটি বলছে, বাংলাদেশ থেকে কোনো ব্যাংকিং চ্যানেলে টাকা পাচারের আলামত পাওয়া যায়নি। বেশ আগের ঘটনা, বিভিন্ন জায়গায় এটা লেখা হয়েছিল, কিন্তু এটার সঠিক কোনো তথ্য তখন কোনো FIU দিতে পারে নাই। মীর কাশেমের টাকা ফেরত আনতে দুদক, BFIU, শুল্ক গোয়েন্দা ও সিআইডি একযোগে কাজ করবে। আগামী 5 এপ্রিল BFIU এর কার্যালয়ে এই জন্য বৈঠকে বসবে সংস্থাগুলো। তবে সিআইডির ধারণা, এই টাকা নন ব্যাংকিং চ্যানেলে পাচার হয়েছে। বিভিন্নভাবে অর্থ পাচার হতে পারে। আপাতত যেটা মনে হয় যে হুন্ডি তো হবেই, হুন্ডির সাথে আরো অন্যান্য যেগুলো বললাম সেগুলো হতে পারে। এটা যখন তদন্ত হবে তখন তো জিনিসটা আস্তে আস্তে তখন বোঝা যাবে। টিআইবি বলছে, টাকা কিভাবে পাচার হয়েছে তা বের করতে হবে। অবশ্যই বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ যেরকম ফিরিয়ে আনা সম্ভব, যারা এর সাথে অর্থ সম্পদ করেছেন এবং যারা এর সাথে জড়িত তাদেরকে বিচারে আনা অবশ্যই সম্ভব। মীর কাশেম আলীর পাচার করা টাকা ফেরাতে আলোচনা করতে এর আগে 8 মার্চ বৈঠকে বসেছিল দুদক ও BFIU। সেই বৈঠকে এই কাজের দায়িত্ব দেয়া হয় সিআইডিকে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বব্যাংকের পর এবার বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধির পূর্বাভাস দিল এশিয়া প্যাসিফিক অঞ্চলে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন, স্ক্যাপ। সংস্থাটির অর্থনৈতিক ও সামাজিক জরিপ 2021 প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছর দেশের জিডিপি প্রবৃদ্ধি হবে 7.2%। দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধির শীর্ষে থাকবে বাংলাদেশ। করোনা মহামারীর আঘাতে বিপর্যস্ত বিশ্ব অর্থনীতিতে ধীরে ধীরে পুনরুদ্ধার শুরু হয়েছে। গেল অর্থ বছর 5.24% হারে প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। অর্থনৈতিক গতি আরও ত্বরান্বিত করতে নানা পদক্ষেপ ও প্রণোদনা দিয়েছে সরকার। ফলে ইতিবাচক প্রবৃদ্ধির পূর্বাভাস দিচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। এশিয়া প্যাসিফিক অঞ্চলে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন স্কেপ পূর্বাভাস দিয়েছে, চলতি অর্থবছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে 7.2%, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। সংস্থাটি বলছে, দক্ষ অর্থনৈতিক ব্যবস্থা এবং রেমিটেন্সের উচ্চ প্রবাহের কারণে করোনার ক্ষতি কাটিয়ে জোরালো অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ফিরবে বাংলাদেশ। সংস্থাটি এশিয়া অঞ্চলের 50টি দেশের অর্থনীতিতে করোনার প্রভাব এবং অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে এই পূর্বাভাস দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে 2020-21 অর্থ বছরে ভারতের প্রবৃদ্ধি হবে 7.0%, আফগানিস্তানের 4.4%, ভুটানের 3.5%, নেপালের 0.6%। এছাড়াও পাকিস্তানের 1.5% এবং শ্রীলঙ্কার 4.3% প্রবৃদ্ধি হবে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নৌপথে ভাড়া বৃদ্ধি নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলন করছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। তাহলে তো আমরা এই প্রোটোকল ধরে রাখতে পারবো না, কারণ আপনি জানেন যে ঈদের সময় সেই গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত এক এক দিনে প্রায় 5-6 লক্ষ মানুষ সে লঞ্চে ওঠার জন্য সেদিকে সদরঘাটের দিকে রওনা হয়। এইরকম পরিস্থিতি যদি হয় তাহলে আমরা এটা কিভাবে এটা রক্ষা করব? এটা তো কারো পক্ষে সম্ভব না। সেই জন্য আপনাদের মাধ্যমে বিনীত অনুরোধ, আমরা তো ঘরে ঘরে গিয়ে বলতে পারবো না, আপনাদের মাধ্যমে আমাদের বিনীত অনুরোধ,
নৌ পরিবহন মন্ত্রণালয় শুধু না, সরকারের পক্ষ থেকেই আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি যে আমাদের খুব বেশি প্রয়োজন না হলে আমরা যেন এই কোভিডকালীন সময়ে এইটাকে আমরা এখন থেকেই, শুধু ঈদ যাত্রা না, এখন থেকেই আমরা স্থানান্তর না হওয়াটাই আমরা যেন মানে অনুসরণ করি এবং সেভাবে যেন চলি। কারণ আমি অন্যকে সুরক্ষা তখনই করব যখন নিজেকে আমি সুরক্ষিত রাখতে পারবো। কাজেই আমরা সকলেই যদি নিজেকে সুরক্ষিত রাখার জন্য দায়িত্ববান হই, তাহলে আমার মনে হয় আমরা সব কিছুই মোকাবেলা করে বাংলাদেশকে নিরাপদ রাখতে পারবো। এটা একটা 100 কিলোমিটারের একটা আছে, তার পরবর্তী কিলোমিটারগুলো বাড়বে, কত 1 টাকা 60 পয়সা না কত জন এরকম একটা আছে, সেটা আমাদের সেটা চার্ট দিয়ে দেওয়া হবে এবং বিআইডব্লিউটি এর পক্ষ থেকে দিয়ে দেওয়া হবে এই চার্টটা। স্বাস্থ্য যতদিন পর্যন্ত করোনার এই ইয়েটা থাকবে, এটা স্বাস্থ্য সংক্রান্তই ভাড়া বাড়ানো, অন্য কোনো বিষয় না। হ্যাঁ, এটা এই যে স্বাস্থ্যবিধিটা দেওয়া হয়েছে এটাকে অনুসরণ করা হবে। সচিবালয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর ব্রিফিংয়ে ছিলাম আমরা। নতুন জাতের উচ্চ ফলনশীল রবি 1 পাট বীজ উদ্ভাবন করেছে কিশোরগঞ্জের পাট গবেষণা ইনস্টিটিউট। গবেষকরা বলছেন এই বীজের পাট উৎপাদন ক্ষমতা 15 থেকে 20% বেশি। আর আলাদা জমিতে নয়, অন্য ফসলের সঙ্গে একই জমিতে করা যাবে এর বীজতলা, সময়ও লাগবে কম। জেলা সদরের পাট গবেষণা ইনস্টিটিউটের মাঠ জুড়ে প্রতিষ্ঠানটির নতুন উদ্ভাবিত বীজ রবি 1, এর আরেক নাম BJRI তোষা পাট 8। পাট বিষয়ক মৌলিক ও ফলিত গবেষণা প্রকল্পের আওতায় নতুন জাতের এই বীজ উদ্ভাবনে 5 বছর ধরে চলে গবেষণা। দেশি ও 4 জাতের বীজের জিনগত পরিবর্তনের মাধ্যমে উদ্ভাবন করা হয় পাট বীজ রবি 1। ময়মনসিংহ, কিশোরগঞ্জ সহ বিভিন্ন জেলায় আমরা যে কৃষক পর্যায়ে এই জাতটির যে প্রদর্শনী প্লট করেছি, এতে দেখা যায় যে ইন্ডিয়ান জাতের চেয়ে আমাদের যে জাতটি রয়েছে এই জাতটির ফলন অনেক বেশি। বিজ্ঞানীদের দাবি, আমদানি করা যে কোনো বীজের চেয়ে এই বীজের পাট উৎপাদন ক্ষমতা 15 থেকে 20% বেশি, আর বীজের ফলন অন্তত 30% বেশি। এছাড়া এই পাট বীজ অন্য ফসলের সঙ্গেই চাষ করা সম্ভব। আমরা কৃষক পর্যায়ে এই জাত থেকে ছড়িয়ে দেওয়ার জন্য কৃষি সম্পদ অধিদপ্তর এবং বাংলা পাট গবেষণা ইনস্টিটিউট যৌথভাবে বিভিন্ন কাজ করছে। কৃষকদেরকে আমরা মোটিভেট করছি, তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। এরই মধ্যে রবি 1 পাট বীজের পরীক্ষামূলক চাষাবাদে ফলন ভালো হওয়ায় আশাবাদী কৃষকরাও। এই নতুন জাতটা আমাদের স্যাররা আমাদের দিতে, আমাদের বাড়িতে প্লট করছে। কালিকাটা চাষ দেয়া, মই দেয়া, প্লট করিয়া সুন্দর করিয়া জ্বালা যেবা ফালাইবা আমরা ফালাই দিছি, ফালাই দেওয়া এই কোনো খরচ নাই। গত মৌসুমে দেশে 7,27,000 মেট্রিক টন পাট উৎপাদন হয়, যা থেকে আয় 7,411 কোটি 74 লাখ টাকা। নতুন জাতের এই বীজ সোনালী আঁশ পাটের গৌরব ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে এমন আশাবাদ সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে 30 আসনে ভোট গ্রহণ চলছে। মূল লড়াই নন্দীগ্রামে মমতা, শুভেন্দু আর মীনাক্ষী। তৃতীয় টি20তে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, খেলা হবে 10 ওভারে, অধিনায়কত্বে লিটন দাস। বিশ্বে একদিনে করোনায় 12,200-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 6,38,000। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়ালো 28,29,000। এ পর্যন্ত আক্রান্ত 12,95,00,000-এর বেশি। বিশ্বে একদিনে আবারও সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত হয়েছে ব্রাজিলে। মারা গেছে 3,950 জন। এ নিয়ে দেশটিতে প্রাণহানি 3,21,000 ছাড়ালো। 24 ঘন্টায় 89,000 নতুন রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, মারা গেছে 1,115 জন। আর একদিনে শনাক্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। 24 ঘন্টায় দেশটিতে নতুন রোগীর সংখ্যা 72,000, মৃত্যু হয়েছে 458 জনের।
করোনা মোকাবিলায় তৃতীয়বারের মতো ফ্রান্স জুড়ে 1 মাসের লকডাউন ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রন, যা কার্যকর হবে শনিবার থেকে। এখনই পদক্ষেপ না নিলে করোনা নিয়ন্ত্রণ বন্ধ থাকবে দোকানপাটও। কারফিউ দেয়া হয়েছে সন্ধ্যা 7টা থেকে সকাল 6টা পর্যন্ত। এছাড়াও 24 ঘন্টায় মেক্সিকোতে 807 জন, পোল্যান্ডে 653 জন এবং ইতালিতে 467 জনের মৃত্যু হয়েছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির 3,60,000 ডোজ টিকা পৌঁছেছে ইয়েমেনে। লুৎফা ফৌজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে 30 আসনে ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয় ভোটগ্রহণ। এ দফায় মূল লড়াই হচ্ছে নন্দীগ্রামে। তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির শুভেন্দু অধিকারী এবং বাম মোর্চার মীনাক্ষী মুখোপাধ্যায়ের মধ্যে। ভোট শুরুর পরপরই সবার আগে ভোট দেন বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। এরপরই পর্যায়ক্রমে অন্যান্য হাই ভোল্টেজ নেতারা ভোট দেওয়া সম্পন্ন করেন। ভোট শুরুর পর থেকে একাধিক জেলা থেকে ইভিএম বিভ্রাটের খবর পাওয়া গেছে। এদিকে বিভিন্ন এলাকায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্টের গাড়ি ভাঙচুর এবং নারী এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এছাড়া কেশপুরেই 17টি দেশীয় বোমা নিষ্ক্রিয় করেছে বম্ব ডিসপোজাল ইউনিট। এর আগে বুধবার নন্দীগ্রামে জারি করা হয় 144 ধারা। যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের মর্মান্তিক এক ভিডিও সামনে এসেছে। বুধবার অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ডেরেক শভিনের তৃতীয় দিনের শুনানিতে বডি ক্যামে ধারণ করা ভিডিওটি দেখানো হয়। ওই ভিডিওতে দেখা যায় আটকের পর পুলিশ কর্মকর্তাদের কাছে নিজেকে নির্দোষ দাবি করছেন ফ্লয়েড। ঘটনাস্থলে উপস্থিত থাকা 3 পুলিশ কর্মকর্তার বডি ক্যামেরায় ধারণ করা এই ভিডিও ফুটেজে আরও দেখা যায় জর্জ ফ্লয়েড পুলিশের মুখোমুখি হওয়ার পর প্রাণ ভিক্ষা চান। কয়েকদিন আগে মাকে হারিয়েছেন জানিয়ে তাকে গুলি না করতে পুলিশ কর্মকর্তাদের আকুতি জানান। এরপর ভিডিওতে মূল অভিযুক্ত পুলিশ কর্মকর্তা শভিন 9 মিনিটেরও বেশি সময় ধরে ফ্লয়েডের গলা পা দিয়ে চেপে ধরে রাখার দৃশ্য দেখা যায়। অবশ্য হত্যার অভিযোগ অস্বীকার করেছেন শভিন। তার আইনজীবী ইঙ্গিত দেন অসুস্থ থাকার কারণে মারা গেছেন ফ্লয়েড। অকল্যান্ডে সিরিজের তৃতীয় শেষ টি-20তে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করছে নিউজিল্যান্ড। এখন পর্যন্ত সংগ্রহ 1 উইকেটে 94 রান। বৃষ্টির কারণে 2 ঘন্টা 10 মিনিট পর খেলা শুরু হয়। ম্যাচ নেমে আসে 10 ওভারে। আর্দ্র কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে পারেনি পেসাররা। ব্ল্যাক ক্যাপদের উড়ন্ত শুরু দেন মার্টিন গাপটিল ও ফিন অ্যালান। ওপেনিং জুটিতে আসে 85 রান। গাপটিলকে 44 রানে ফেরান মাহাদি। হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনে 3 পরিবর্তন এনেছে বাংলাদেশ। ফিরেছেন নাজমুল শান্ত, মোসাদ্দেক সৈকত ও রুবেল হোসেন। চোটের কারণে খেলছেন না মাহমুদুল্লাহ, অধিনায়কত্ব করছেন লিটন। মাহমুদুল্লাহ না খেলায় 15 বছর পর পঞ্চপাণ্ডবদের কেউই নেই বাংলাদেশ দলে। বাদ গেছেন মিঠুন ও সাইফুদ্দিন। বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন আজ। করোনা সতর্কতায় আয়োজন কাটছাঁট করতে বাধ্য হয়েছে বিওএ। স্বাস্থ্যবিধি মেনে হবে উদ্বোধনী অনুষ্ঠান। বিকেলের দর্শকদের জন্য খুলে দেওয়া হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রবেশদ্বার। অডিও ভিজুয়াল প্রদর্শনীর মাধ্যমে পর্দায় তুলে ধরা হবে বাংলাদেশের খেলাধুলার উল্লেখযোগ্য সাফল্যগাথা। সন্ধ্যায় জাতীয় সঙ্গীতের পরপরই শুরু হবে প্রদর্শনী। 7:15টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে গেমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মশাল প্রজ্বলন করবেন গলফের সিদ্দিকুর ও সাঁতারু শিলা। শেষে থাকবে মাস্কট প্যারেড, বঙ্গবন্ধু ও বাংলাদেশকে নিয়ে প্রদর্শনী এবং স্টেজ শো। আর লেজার শো এবং আতশবাজি প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠান। শিরোপা স্বপ্ন নিয়ে নেপালে গিয়েছিল বাংলাদেশ। তবে ফাইনালে স্বাগতিকদের কাছে হেরে হতাশ লাল সবুজ। ব্যর্থতার পেছনে সমন্বয়ের অভাব আর নিজেদের দায় দেখছেন ফুটবলাররা। জানিয়েছেন মাঠে কোচ জেমিডের পরিকল্পনার বাস্তবায়ন করা সম্ভব হয়নি। চাপ হয়ে দাঁড়িয়েছিল স্বাগতিক দর্শক। ফাইনালে হেরে ট্রফি জয়ের অপেক্ষা বেড়েছে। কোচ জেমির পরিকল্পনায় ব্যর্থতা নাকি ফুটবলারদের সামর্থ্যের অভাব, প্রশ্নগুলো সামনে আসছে। দশরথের ফাইনালে স্বাগতিক দর্শকের চাপ নেওয়া সম্ভব হয়নি। ব্যর্থতার দায় নিজেদের কাঁধে নিচ্ছেন ফুটবলাররা। ওদের মাঠে যেরকম ক্রাউড ছিল
আর দেখেন একটু স্বাভাবিক, অনেক প্লেয়ার এরকম ক্রাউডে এর আগে খেলেনি, তো এই প্রেশারটা অনেকে নিতে পারে, অনেকে পারে না। যে আমাদের নিজের দোষে যে গোলগুলো আমরা খেয়েছি, আমি মনে করি এটা প্রেশারের কারণেই হয়েছে। নেপালে আসার পরে ওদের যে ক্রাউড, এটা আসলে আমাদের ডিসঅ্যাডভান্টেজ নিলেও ওরা অ্যাডভান্টেজটা নিবে, এটা ওদের জন্য অনেক বড় একটা বুস্ট আপ ছিল ওদের জন্য। জেমির জন্য খেলোয়াড়দের যাচাই করার মঞ্চ ছিল এই টুর্নামেন্ট। পরীক্ষিত বলে আশরাফুল রানাকে এক ম্যাচেও খেলাননি তিনি। তাতে আক্ষেপ নেই রানার, নতুনরা এই অভিজ্ঞতায় পরিণত হবে বিশ্বাস তার। ফার্স্টে যেমন স্টার্ট ভালো করতে পারি না দেখে কিন্তু নেপাল কিন্তু আমাদের উপরে চড়া হয়ে খেলতে পারছে। তো আসলে এই জায়গাটায় আমাদের প্লেয়ারদের আসলে ইন্ডিভিজুয়াল কাজ করার বিষয় আছে। তো ইনশাল্লাহ সামনে হয়তো সুযোগ হলে ওই জায়গাটা আসলে কাজ করবো। আমার এখানে আসলে কোনো ধরনের কোনো আক্ষেপ নাই, কারণ কোচ যেটা আসলে বেটার মনে করছে সেটাই আসলে করছে। ট্রাইনেশন কাপের পারফরমেন্স দেখেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোতে পরিকল্পনা সাজাবেন কোচ জেমি ডে। তবে কাঠমান্ডুর এই ব্যর্থতা কোচের কাজটাকে কঠিন করেছে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কাঠমান্ডু, নেপাল। বিশ্বকাপ বাছাইয়ে অঘটনের শিকার জার্মানি। নর্থ ম্যাসিডোনিয়ার বিপক্ষে ডায়মন্ড শ্যাফটদের হার 2-1 গোলে। এদিকে পোল্যান্ডের বিপক্ষে 2-1 গোলের জয় পেয়েছে ইংল্যান্ড। বসনিয়ার মাঠে 1-0 গোলের কষ্টার্জিত জয় ফ্রান্সের। আর কসোভোকে 3-1 গোলে হারালো স্পেন। এই বাঁধভাঙা উল্লাসের নেপথ্যে ইতিহাসের অন্যতম বড় অঘটন। জার্মানি বধের রূপকার নর্থ মেসিডোনিয়ার উৎসব যেন থামছেই না। র্যাঙ্কিংয়ে 52 ধাপ পার্থক্য থাকলেও ইউরোপের ছোট্ট দেশটি ব্যবধান গড়ে দিয়েছে পারফরমেন্সে। যদিও ম্যাচ জুড়ে একচ্ছত্র আধিপত্য জার্মানির, স্রোতের বিপরীতে চমক মেসিডোনিয়ানদের। গোরান পান্ডেভের সফল লক্ষ্যভেদে লিড সফরকারীদের, সাথে প্রথম গোল হজম ডায়মন্ড শ্যাফটদের। বিরতি থেকে ফিরে সফল স্পট কিকে ম্যাচে সমতা টানেন ইকাই গুন্দোয়ান। পরে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও নিশানাবাজিতে ব্যর্থ টিমো ভের্নার। শেষ দিকে এলজিফ এলমাসের গোলে লজ্জায় ডোবে জার্মানি। বিশ্বকাপ বাছাইয়ে 20 বছর পর হার 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। জার্মানদের কষ্টের দিনে আনন্দে ভাসল ফ্রান্স। বসনিয়ার মাঠে লা ব্লুজরা লজ্জা এড়ালো গ্রিজম্যান নৈপুণ্যে। ফ্রেঞ্চ ফরওয়ার্ডের সাথে জয়ের কৃতিত্ব হুগো লরিসেরও। তার প্রতিরোধের সামনে ব্যর্থ বসনিয়ার সব গোলের চেষ্টা। লেভানডস্কি না থাকলেও ইংল্যান্ডের কঠিন পরীক্ষা নিয়েছে পোল্যান্ড। তবে অভিজ্ঞতায় পার্থক্য গড়ে দিয়েছে থ্রি লায়ন্স। কেইন স্বাগতিকদের এগিয়ে নিলেও জ্যাকুব মোরের ম্যাচে রাখেন পোল্যান্ডকে। শেষ দিকে ইংল্যান্ডের ত্রাতা হয়ে আসেন হ্যারি ম্যাগুয়ের। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল 1 ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন সংবাদের আরও বিস্তারিত।